मैं তুমি তো আমার চেনা পলক তবু কেন আর পড়ে না জানি না আমার আজে কি হলো যেও না কিছু তো বলো যদি কথা না হয় যদি দেখা না হয় হারিয়ে যাও এক ঝলকে মে কথা না কমে ফিরে না যাও সঙ্গী করে নাও আমাকে হৃদয়ে এসে যাবো আজ দুজনায় চলো না মেঘের সীমানায় সাজিয়ে দেব দুজনায় হৃদয়ে। ইংরেজিতে একটি কথা আছে, টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক মিনস মোর উই অ্যান্ড লেস মি। এই টিম ওয়ার্ক যে কত সুন্দর হতে পারে, দারুণ হতে পারে, সেটা আমি দেখে এসেছি ইংল্যান্ডে। আমি কাজ করতে গিয়েছিলাম, পারফর্ম করতে গিয়েছিলাম লন্ডনের বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত বইলিট উৎসবে। আমাদের আজকের অতিথি লন্ডন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সেক্রেটারি এবং পার্সোনাল লাইফে হাই স্ট্রিট ডিজাইনার খাদিজা রহমান। আমরা তার সাথে কথা বলবো এবং তার কাছে আমরা শুনব লন্ডন বিশ্ব সাহিত্য কেন্দ্রের কাজগুলো কি কি করছে, কাদের জন্য করছে এবং এদের লক্ষ্য কী। খাদিজা, প্রতি বছর তোমরা বইলিট উৎসব করো, তো সবার আগে যে জিনিসটা আমি দর্শকদেরকে একটু বোঝাতে চাই সেটা হচ্ছে বইলিট এই শব্দটাকে কিভাবে বিশ্লেষণ করা যায়। বইলিট হলো বৈশাখী লিটারেচার ফেস্টিভ্যাল। তো বৈশাখীর বই আর সেই সাথে বই শব্দটা থাকে, আর লিট হচ্ছে লিটারেচার। তো বিশ্ব সাহিত্য কেন্দ্র আপনারা সবাই জানেন বই সংক্রান্ত একটা অর্গানাইজেশন, এবং যেখানে বাংলাদেশে তাদের রোলটা হলো বিশ্ব সাহিত্যকে বাংলাদেশে নিয়ে আসবার জন্যে এবং ছেলেমেয়েদের মধ্যে একটি লেখাপড়া বা বই পড়ার একটি আন্দোলন তৈরি করবার জন্য। আমরা করছি লন্ডনে বাংলা সাহিত্যকে প্রচার করবার জন্যে, এবং সেই সাথে একটু বই মেলার আয়োজন করা হয়, একটু মেলা করা হয়, হয়তো কিছু যাত্রা, কিছু মাস মেকিং, কিছু এটা সেটা বাঙালি সংস্কৃতি নিয়ে একটা মেলার মতো, আর একটু পাগল ব্যাপার থাকে কিছু, যাতে একটা বাচ্চাদের জন্য এটা নিতে যাতে সুবিধা হয়। আর যারা আমরা বাংলাদেশ থেকে গেছি, আমাদের তো মনটা পড়েই থাকে বাংলাদেশে, তো সেটার একটা পরিবেশ তৈরি করা। এবং যেটা সিরিয়াস কাজ আমরা করি সেটা হলো প্রতি বছর বাংলা সাহিত্য থেকে একজন পার্সোনালিটি, রবীন্দ্রনাথ থেকে শুরু করে আধুনিক সময়ের পার্সোনালিটি, এবং আরও আগে কালিদাস থেকেও কাজ করা হয়েছে, এরকম একজনকে ফোকাস করা হয় এক বছর। তারপর তার কাজের উপরে তার বিভিন্ন পরিচিত কাজ যেগুলি বাংলাদেশে একেবারে সমাদৃত, সেগুলোকে হয় ট্রান্সলেট করা হয়, না হলে পারফরমেন্স করা হয়, না হলে আলোচনা করা হয়। তো একটা প্রোগ্রাম থাকে, এটা টেলিভিশন প্রোগ্রাম দিয়ে হতে পারে, রেডিও প্রোগ্রাম দিয়ে হতে পারে, সরাসরি আলোচনার মাধ্যমে হতে পারে, এবং তুঙ্গে যায় বইলিটের সময়। তো এটা একটা সারা বছরের প্রোগ্রাম দিয়ে বইলিটে গিয়ে একটা দর্শকের সামনে একটা সরাসরি প্রোগ্রাম হয়। আমরা চ্যানেলে তোমাদের এই বইলিটের সাথে কাজ করেছি জি 2007 থেকে। তো ঠিক এবছর যে প্রোগ্রামটা হলো, মাইকেল মধুসূদন দত্তকে তোমরা চয়েস করেছিলে, তো ওইটার উপরে তোমাদের একটা ড্রামা হয়েছে। জি, আমি তো ওটাতে এমসি ছিলাম। তো ওই ড্রামাটা যখন হয়েছে, ড্রামাটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। মানে ওখানকার যে মানে ওই সময়কার যে ড্রেস আপ, হ্যাঁ, ইভেন প্রদীপ পর্যন্ত জ্বালানো, প্রদীপ, ধুতি, গরদের শাড়ি আমরা সবাই পড়েছিলাম অনুষ্ঠানে। এটা কিভাবে সম্ভব হলো? গত বছর একটা বিশেষ অনুষ্ঠান ছিল বইলিটে, যেটা আমরা আগে ওভাবে করিনি, শিশু সাহিত্য। তার আগের বছর নজরুল করা হয়েছে, কিন্তু গত বছর শুধুই শিশু সাহিত্য। এবং আমরা আমরা যে ভীষণভাবে কৃতজ্ঞ চ্যানেল আয়ের কাছে যে ফরিদুর রেজা সাগরের বই দিয়ে মেলাটা হয়েছিল, এবং এতগুলি বই বাংলাদেশ থেকে পাঠানো, তারপর
অন টাইমে যাওয়া, বাংলাদেশ হাই কমিশন আমাদেরকে হেল্প করেছিলেন বইগুলিকে নিয়ে যাওয়ার জন্য। মানে আমার মনে হয় এক সপ্তাহের মধ্যে এগুলি সব অর্গানাইজ করা হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে, খুবই অল্প সময়ের আমি ছিলাম মধ্যে। তো এই সময়। তো আমি চ্যানেল আইকে বিশেষভাবে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং 2007 থেকে এখন পর্যন্ত চ্যানেল আই আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছে, ইনফরমেশন দিয়ে। তারপর অনেক সময় আমরা দূর থেকে হয়তো বাংলা সাহিত্যের কিছু কিছু জিনিস পাচ্ছি না, বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে আমরা জানি যে জিনিসটা আছে, কিন্তু মেটেরিয়ালটা পাচ্ছি না। চ্যানেল আই কিন্তু আমাদেরকে সেটা দিচ্ছে, ভিডিও ফর্মে হোক, ইলেকট্রনিক ফর্মে হোক, ওটা আমরা তাদের কাছ থেকে ভিজুয়ালি পাচ্ছি, যেটা কেন্দ্রের সেই ফ্যাসিলিটিসটা নেই। এই বছর আমাদের টপিক ছিল মধুসূদন, এবং মধুসূদনের কাজ করতে গিয়ে আমরা দেখলাম যে অনেকেই ভাবছেন ও এটা এত কঠিন হবে, কেউ বুঝতে পারবে না এরকম, কিন্তু দেখা গেল মধুসূদন তো নিজেই তার ভাষা, যে জন্য মানুষ তার সমসাময়িক মানুষরা ক্রিটিসাইজ করতেন যে উনি যথেষ্ট বাংলা ভাষার উপর তার দখল ছিলেন না। তো এই জন্য ওনার কাজে আসলে যে খুব কঠিন শব্দ তা কিন্তু নয়, শুধু পড়াটা দরকার, পড়লেই জানা যাবে যে আসলে এটা তো কঠিন জিনিস না। আর মধুসূদন নিজে কিন্তু বেশ মডার্ন মানুষ ছিলেন, উনি অনেক ওয়েস্টার্ন কাপড় পরেছেন, তো ওয়েস্টার্ন যা কাপড় নেওয়া তো কঠিন ব্যাপার না। আর যেহেতু আমরা চেয়েছি অথেন্টিক রাখবার জন্য, যে আপনাদের চ্যানেল আই আমাদেরকে হেল্প করেছে কস্টিউম নিয়ে যেতে, বিশ্ব সাহিত্য কেন্দ্র হেল্প করেছে কস্টিউম নিয়ে যেতে, তো আর্টিস্টিকলি আমরা দেখেছি যে কেমন করে খুব পুরানো না খুব নতুনও না, মাঝামাঝি এমনভাবে আনতে যাতে বিলেতে যেসব ছেলেমেয়েরা বড় হচ্ছে ওরা ওর সাথে এক ধরনের যোগাযোগ তৈরি করতে পারে, যে যেই বাংলাটাকে ওরা চেনে না কিন্তু বাংলা সাহিত্যের স্বর্ণযুগ সেই সম্পর্কে তারা কিছু জানতে পারে। তো এটা ছিল মধুসূদনকে আমরা তুলে ধরবার একটা কারণ। যারা প্রবাসী বাঙালি আছে তাদের কাছে পৌঁছে দেয়া। মেঘনাদবধ কাব্যে সে কিন্তু রাবণকে একটি মানব হিসাবে দেখিয়েছে, যেটা হয়তো হিন্দু সাহিত্যের মধ্যে রাবণকে দানবভাবে দেখানো হয়, এটা এজ এ ফাদার সে একটা পিতা হিসেবে তাকে, তার মানবিকতা আছে, তার চোখ দিয়ে পানি পড়ে, সে বাঙালিত্ব আছে। তো আমরা এটা প্রচার করতে চেয়েছি যে সব ধর্মের একটাই শুধু মুখ না, অন্যভাবেও দেখা যায়। ওইসব অনেক কিছু চিন্তা করে মধুসূদনকে এবার তুলে ধরা হয়েছিল। আমরা একজনের নাম এখানে উল্লেখ করতে চাই, তোমাদের লন্ডন বিশ্ব সাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান কর্ণধার কবি শামীম আজাদ। তো তার সাথে কাজ করতে গিয়ে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, আর তোমরা তো অলওয়েজ কাজ করছো। শি ইজ এ নাইস লেডি এবং প্রচুর খাটতে পারেন, এবং এই বইলিট উৎসবে তার যে মানে কন্ট্রিবিউশন, যে কাজ করা আমি দেখেছি একেবারে কাছ থেকে, মানে না দেখলে আর বিশ্বাস হয় না। সেই সাথে পুরো বিএসকে, আমরা সংক্ষেপিত বিএসকে বলি, বিশ্ব সাহিত্য কেন্দ্রকে, বিএসকে যারা মেম্বার, এদের যে নিঃস্বার্থ কাজ, এটা কিন্তু আমার কাছে অদ্ভুত লাগে। এটা না এসেছে শামী আপা যেহেতু এত হার্ড ওয়ার্কিং, আর তার উনি আসলে আমাদের মা, প্রাণবন্ত একজন একেবারে। উনি একজন মডার্ন মানুষ, উনি ওনার সাহিত্যপ্রেমী, তারপর চিন্তা করতে পারেন যেটা সচরাচর দেখছি তার বাইরে কিছু নিয়ে আসবার মতো তার ইম্যাজিনেশন আছে। তো এবং এমন কিছু জিনিস তৈরি করে ফেলবেন যেটা মনে হয় যে ওয়াও, এটা তো আগে আমরা কখনো করিনি, একটা নতুন চ্যালেঞ্জ চলে আসলো। সেই সাথে তো বিশ্ব সাহিত্য কেন্দ্রের টিমটা আছে, সবাই মিলে একটা ক্রিয়েটিভ আউটলুক দিতে পারে, কিন্তু সামনে পর ওই ভিশনটা আছে, এবং ওই ভিশনটা যে উনি আরোপ করে দিচ্ছেন তাও কিন্তু না, ভিশনটা উনি শুধু রাখলেন, তারপর সবার ভেতর থেকে উনি কিন্তু বের করে নিয়ে আসছেন। আপনি প্রথমে বলছিলেন টিম ওয়ার্ক, সেরকম যদি একজন কর্ণধার না থাকেন তাহলে কিন্তু টিম ওয়ার্কটা আসলে হয় না। শামী আপার ওইসব স্কিলগুলি আছে, উনি ক্রিটিসিজম নিতে পারেন। প্রতিটা প্রোগ্রামের পরে আমরা একটা ইভ্যালুয়েশন করি, ওইখানে শামী আপাকে অনেক কিছু বলা হয় এবং উনি নিতে পারেন দেখে আমরাও নিতে পারি যে হ্যাঁ এই বছর এগুলি ভালো হয়নি, সামনের বছর এগুলিকে ট্যাকল করা যাবে। তো আমরা এভাবে প্রতি বছর 2002 থেকে শুরু করেছি, 2007-এ তো চ্যানেল আই আমাদেরকে হেল্প করতে শুরু করলো, আর এখন 2015 আমরা যথেষ্ট এগিয়ে গেছি। বইলিটের বাইরে তুমি তো বিএসকে সেক্রেটারি হিসেবে কাজ করছো, অনেক কন্ট্রিবিউশনও তোমার আছে আমি জানি। তো তার বাইরে তুমি একজন ডিজাইনার, তো ইংল্যান্ডের বেশ নামকরা কিছু ব্র্যান্ডের তুমি ডিজাইন করো, তো সেই সম্পর্কে একটু বলো দর্শকদের। আমি 2002-তে গ্র্যাজুয়েট করেছি ফ্যাশন ডিজাইনে লন্ডন কলেজ অফ ফ্যাশন থেকে। সেখানে
সেকেন্ড ইয়ারে ওরকম ইন্টার্নশিপ করতে হয়, তার মাধ্যমে আমি চাকরিতে ঢুকে গেছিলাম ডেবেনামসের ডিজাইনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে। আমি একটা কোম্পানি রিপ্রেজেন্ট করি, আমরা 4 জন ডিজাইনার এখানে, আমি ওই কোম্পানির একজন পার্টনার। এই ইউরোপিয়ান ব্র্যান্ড, কিন্তু 2-1 লন্ডন হাই স্ট্রিটে দোকান আছে, যেরকম H&M বাংলাদেশে এরা প্রডিউস করে, আমরা ফ্যাশন প্রোডাক্টগুলি প্রডিউস করি। মিস সেলফ্রিজেস আছে, যেটা হাই স্ট্রিটের একটা শপ, সিএনের জন্য করি, জারার জন্য করি। তো আমরা এখন ম্যাঙ্গো অ্যাপ্রোচ করছি। প্রত্যেকটা নাম করা। হ্যাঁ, কারণ কি বাঙালি মেয়ে হয়ে করছে, এটা আসলে কোনো আনইউজুয়াল কিছু না। তার কারণ হলো আপনি যখন ট্রেন্ড হয়েছেন ইউরোপে, আপনাকে ওইভাবেই তৈরি করা হচ্ছে ইউরোপিয়ান মার্কেটের জন্য। তো এখানে আমি বাঙালি নাকি কোথাও, ওইটা আসলে ম্যাটার করে না। আপনি একজন ইউরোপিয়ান ট্রেন্ড পারসন, তখন আপনাকে ওইভাবেই আপনার জীবিকার জন্য যেতে হবে। কিন্তু কনফিডেন্সটা থাকা উচিত যে যখন দেখবেন যে আপনার প্রোডাক্টগুলি নেওয়া হচ্ছে, স্লোলি তো আপনি আপনার ওই সিস্টেমের মধ্যে ঢুকে যাচ্ছেন, ব্রিফিং পাচ্ছেন, ব্রিফিং ওয়াইজ ডিজাইন করছেন, আপনার কালেকশন দেখাচ্ছেন, ওইখান থেকে চুজ হচ্ছে, এবং আপনি যে ইভ্যালুয়েশনের কথা বললাম বইলিতে, সেম জিনিস এখানেও হচ্ছে। তো আপনি তো একটা সিস্টেমের মধ্যে ঢুকে আপনার তো একটা কনফিডেন্স গ্রো করছে না, যে কোন কোন প্রোডাক্ট কোন কাস্টমারের জন্যে, কোন মার্কেটের জন্য। হয়তো আমরা প্রোডাক্টে ডিজাইন করলাম, একটা চলে গেলো ইউরোপে বানানোর জন্য, আরেকটা বাংলাদেশে আসলো। এখন আমরা কেমন করে এটা বুঝবো কোনটা বাংলাদেশের জন্য, কোনটা ইউরোপের জন্য? তো ওইটা তো আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি বুঝতে পারেন। প্রফেশনাল লাইফের বাইরে মানুষের কিছু রিক্রিয়েশন থাকে, যে আমার এটা করতে ভাল লাগে, ফ্যাসিনেশন থাকে, এটা করতে ভাল লাগে। হ্যাঁ, আমার যেমন গান শুনতে খুব ভাল লাগে। যখনই আমি একটু সময় পাই আমি গান শুনি। তোমার কি ভালো লাগে? কিছু কিছু মানুষ থাকে না, অনেক ভাগ্য নিয়ে জন্মায়। আমি আসলে ওরকম কয়েকজন মানুষের মধ্যে একজন। ছোটবেলায় আব্দুল আবু সাইদকে পেয়েছি, বাবা পরিবার তো আছেই, কিন্তু ওরকম একজন মানুষকে পেয়েছি যে আমাকে ইন্সপায়ার করেছে। তারপর লন্ডনে গেলাম, স্বামী আপার কাছে আসতে পারলাম। দুইজনই আলোকিত মানুষ। তো আর চ্যানেল আইয়ের মধ্যেও আমার এমন কিছু শুভাকাঙ্ক্ষী আছেন যারা বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে আমাদের বড় ভাই বোন হিসাবে সেই ছায়াটুকু দিয়েছে, এবং সেরকম একটা পরিবেশের মধ্য থেকে কিন্তু আমার ডেভেলপমেন্টটা হয়েছে। আপনি বলছিলেন যে বাঙালি মেয়ে হয়ে কেমন করে এখানে ডিজাইন করছি, কারণ আমার তো গ্রুমিংটা এখানে সেই ক্রিয়েটিভ এনভায়রনমেন্টে হয়েছে, তখন আমার কাছে ওগুলি চ্যালেঞ্জিং মনে হয়নি। এবং অনেকের কাছে, অনেকে হয়তো ট্রেন করে এক সাবজেক্টে, চাকরি করছে ডিফারেন্ট জিনিসে, অথবা খুবই ইন্টেন্স চাকরি, ওরা হয়তো রিল্যাক্স করতে পারে না। কিন্তু আমারটা আমি আসলে সত্যিই এনজয় করি। প্রতিটা চাকরির মধ্যে চ্যালেঞ্জেস থাকে, স্পেশালি যখন গার্মেন্ট প্রোডাকশনের ব্যাপার আছে। সবাই জানে বাংলাদেশে তো অনেক মানুষ, বেশিরভাগ মানুষই গার্মেন্ট ইন্ডাস্ট্রির সাথে কোনো না কোনোভাবে জড়িত, এবং তারা জানেন যে অ্যাটমসফিয়ারগুলি কত ইন্টেন্স হতে পারে। কিন্তু আমি লাকিলি শুধু ক্রিয়েটিভ জায়গাগুলি করি। তো আমি আসলে আমার চাকরিটা খুবই এনজয় করি। তার বাইরে যেটা করি সেটা তো বিশ্ব সাহিত্য কেন্দ্র আছে, সেটা আমার হচ্ছে ব্রিদিং গ্রাউন্ড, মানে যেখানে আমি আমার ছোটোবেলাকে ফিরে পাই, যেখানে আমার বাংলাদেশের সেই পরিবেশটাকে আমরা তৈরি করতে পারি। ডিজাইনিংয়ের বাইরে যদি আর কিছু থাকে, আমার পারফরমেন্স দেখতে ভালো লাগে, যে গান শুনতে ভালো লাগে। আমরা চেষ্টা করি যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে এমন গান, যেমন ডিএল রায়ের গানের উপরে প্রোগ্রাম হয়েছে, মধুসূদনের কবিতাগুলোকে সুর করা হয়েছে, যাতে আমরা কবিতাগুলি, যারা কবিতা না বুঝতে পারে সুরটা তো বুঝতে পারবে, সেটাতেও তো একটা সাহিত্যকে উপলব্ধি করা যায়। নজরুলের গানের উপর প্রোগ্রাম হয়েছে, 3 কবির উপর প্রোগ্রাম হয়েছে, পুরনো বাংলা সিনেমার গানের উপর প্রোগ্রাম হয়েছে। আমি এখন প্ল্যানও করছি যে বাংলাদেশের সিনেমার গানের উপরে প্রোগ্রাম করবার জন্য। আর ইন্টারেস্টিং হবে। হ্যাঁ, কারণ আমি মনে করি যে সাহিত্য তো শুধু এক জায়গায় না, আমাদের বাঙালি জীবনযাত্রাকে যেগুলিকে প্রভাবিত করে, তো সব কিছুই সাহিত্যর মধ্যে থাকে, এবং সেটাই হচ্ছে সেই সময়ের মাপকাঠি। ঠিক, তাহলে আমরা কেন ওইগুলিকে ইগনোর করব? তো এইসব আমাকে খুবই এনার্জাইজ রাখে, এবং আমি মনে করি যে আমার মনে হয় আমার জীবন শক্তিটা বাড়িয়ে দেয়। আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে, সেটা হচ্ছে যে আমরা যখন শিশুতোষ সাহিত্য নিয়ে কাজ করলাম, জনপ্রিয় শিশু সাহিত্যিক ফরিদুর রাজা সাগরের বই নিয়ে যে মেলা করলাম, তখন তোমার মনে আছে কিনা যে আমাদের যে মিটিং হচ্ছিল, মিটিংয়ের মধ্যে সবাই মেম্বাররা সবাই ফুড নিয়ে আসলো। হ্যাঁ, তারপরে আমরা ঝালমুড়ি খাবো। মুড়ি কার বাসা থেকে আসবে? তো ইংল্যান্ড, এটা তো ঢাকা না, সচরাচর পাওয়া যায় না। তো কার বাসা থেকে কাঁচা মরিচ আসবে, সর্ষের তেল আসবে, খুব মজা করে
আমাদের সেই মিটিংটা হয়েছিল, মানে খুবই, এটাও আমি দেখলাম একটা মানে এনজয় করার মতো একটা ব্যাপার। যে এত দূর দেশে আসার পর, ভিন দেশে যাওয়ার পর একেবারে বাংলাদেশের পরিবেশ মনে হয় একটা নতুন বাংলাদেশ। হ্যাঁ, এটা আসলে আমাদেরকে কাছে কাছে নিয়ে এসছে, একেবারে কাছাকাছি, মনের কাছাকাছি। না, অতটুকু আসলে থাকতে হয়। আমি যখন প্রতি বছর বাংলাদেশে আসি, আমি দেখি যে বাংলাদেশ আরেকটু মডার্ন হয়েছে, আরেকটু উপরে যাচ্ছে। আমরা যারা প্রবাসী, আমরা কিন্তু আটকে আছি যেই বছরটাতে বাংলাদেশ ছেড়েছি সেই বছরটাতে। তো আমরা তো একটু ব্যাকওয়ার্ড আপনাদের থেকে, তো এবং আমাদের কাছে সেই গ্রামের সেই পরিসরটা কিন্তু রয়ে গেছে এবং সেটাকেই আমরা তৈরি করতে চেষ্টা করি। আমি যেটা করি, আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের আর্টিস্টিক ডাইরেক্টর। তো যেই প্রোগ্রামটা কিভাবে প্রেজেন্ট হবে সেটা আমি সবকিছুই করতে হয় মোটামুটি। আমি তখন চেষ্টা করি যে হয়তো আমার বাচ্চাদেরকে নিয়ে আমি কোনো থিয়েটার দেখতে গেছি, গিয়ে দেখলাম যে ওরা এবার সোয়ান লেকটা এভাবে প্রেজেন্ট করছে। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, এবার বইলিটের মধ্যে আমরা এমন কিছু একটা নিয়ে আসি। এবং শিশু সাহিত্য নিয়ে যখন কাজ করেছে তখন আমরা চেষ্টা করেছি একটা স্টোরি টেলিংয়ের মাধ্যমে কিছু বাংলা সাহিত্যকে, শিশু সাহিত্যকে প্রচার করা হবে। তো এইসব জিনিসগুলি কোয়াইট এন্টারটেইনিং। তো আমরা করেছিলাম কয়েক বছর আগে শেষের কবিতা, আমাদের মতো করে। শেষের কবিতা তো এমন একটা জিনিস যে নতুন করে প্রেজেন্ট করাও ভয়ের ব্যাপার, কারণ এত ক্লাসিক জিনিস তৈরি হচ্ছে। তো এবং নতুন কিছু কেউ যখন নতুন করে করে তখন তার মাথায় রাখতে হবে আগে কি হয়েছে, তার থেকে যাতে কম না হয়, অ্যাটলিস্ট স্ট্যান্ডার্ডটা তো থাকা উচিত। তো আমরা এটা কোয়াইট চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আমি মনে করি যে আমরা একটা নতুন ভাবে প্রেজেন্ট করতে পেরেছি লন্ডনে। সুপ্রিয় দর্শক, আমি আজ যাকে প্রেজেন্ট করলাম আপনাদের সামনে, সুদূর লন্ডনে তিনি অনেক কাজ করেন। তিনি একজন ডিজাইনার, একজন বাঙালি নারী হিসেবে তিনি যতই বিনয় আমাদেরকে দেখান, আমি তো মনে করি এটা আমাদের জন্য গর্বের বিষয়। পাশাপাশি লন্ডন বিশ্ব সাহিত্য কেন্দ্রে সেক্রেটারি হিসেবে কাজ করছেন এবং সেই কাজ নিঃস্বার্থভাবে চালিয়ে যাচ্ছেন। এতটুকু ক্লান্তি নেই কারো মধ্যেই নেই বিশ্ব সাহিত্য কেন্দ্রের মেম্বারদের। তো আমাদের আজকের অনুষ্ঠান আমরা শেষ করব খাদিজার কণ্ঠে আবৃত্তি শুনে। কালের যাত্রার ধ্বনি শুনিতে কে পাও, তারই রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন, চক্রপিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল, জড়ায়ে ধরিল মোরে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজির অপপ্রভাতে শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম, ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। চমৎকার হয়েছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলের পক্ষ থেকে। চ্যানেলকে আমার অনেক কৃতজ্ঞতা যে প্রতি বছর আপনারা আমাদেরকে এভাবে সাহায্য করে যান, আমাদের কনফিডেন্সটা বাড়ে এবং মনে হয় যে আমরা কিছু করতে পারবো। তো ধন্যবাদ চ্যানেলকে। আসলে আমরা একাত্ম হতে চাই বইলিটের সাথে। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, লিখে নেন আমাদের ইমেল অ্যাড্রেস rupantor06@yahoo.com। আমাদের সঙ্গে রয়েছে যোগাযোগের আরেকটি ঠিকানা, পরিচালক রূপান্তর, জিপিও বক্স নাম্বার 2433, ঢাকা 1000। আর দেরি কেন, এক্ষুনি লিখুন, আমাদেরকে জানান আমাদের এই অতিথির কথোপকথন কেমন লাগলো আপনাদের কাছে। আমরা আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে এই দিন এই মুহূর্তে আরেকজন প্রিয় মুখ নিয়ে। ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। তুমি তো আমার চেনা পলক, তবু কেন আর পড়ে না, জানি না আমার যে কি হলো, যেও না কিছু তো বলো, যদি কথা না হয়, যদি দেখা না হয়, হারিয়ে যাও এক ঝলকে, কথা না কমে ফিরে না যাও, সঙ্গী করে নাও আমাকে, হৃদয়ে এসে যাবো আজ যোজনায়, চলো না মেঘের সীমানায়, সাজিয়ে দেব যোজনায়, হৃদয়